দেখ, শুনতে পাচ্ছিস আমার ভালো করে? হ্যাঁ, তো বেসিক্যালি আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ইন্টারনাল সোর্স সোর্স অফ হাইরিং। একদম, একদম। এবার এর অ্যাডভান্টেজ কি? ব্রিং নিউ স্কিলস অ্যান্ড ডিসকভার এক্সপিরিয়েন্স, হেল্পস টু হেল্প হেল্পস ফিল স্কিল গ্যাপস ইন দ্য অর্গানাইজেশন। তারপর ইনক্রিজ দ্য চান্সেস টু ফাইন্ডিং হাই স্কিল ট্যালেন্ট। ঠিক আছে? তারপর হচ্ছে এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং, হাইয়ার রিস্ক অফ হায়ারিং রং ক্যান্ডিডেট। ঠিক আছে? মানে একটা হাই রিস্ক থাকে যে আমরা অন্য ধরনের ক্যান্ডিডেটকে ধর, এমন একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হলো, সে মোটে 3 মাস কাজ করে ছেড়ে দেবে। ঠিক আছে? সেটা কোনোদিনও কোম্পানির জন্য সুটেবল না। এই জিনিসগুলো ম্যাটার করে। তা হচ্ছে সিলেকশন। ডেফিনেশন অফ সিলেকশন: সিলেকশন প্রসেস is a process of screening, evaluating, and choosing the best candidate from a pool of applicants. It ensures that the most suitable person is hired based on the skill, experience, and organization fit. মানে সিলেকশন সেশনের মধ্যে আমরা সেই সকল ক্যান্ডিডেটগুলোকে স্ক্রিনিং, ইভ্যালুয়েশনের মাধ্যমে চুজ করি যারা সবথেকে বেস্ট হয়। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? এবার এর প্রসেস, সিলেকশন প্রসেসগুলো কি কি হয়: জব অ্যানালিসিস, স্ক্রিনিং দ্য অ্যাপ্লিকেশন, ইনিশিয়ালাইজ ইন্টারভিউ, টেস্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট, ফাইনাল ইন্টারভিউ, রেফারেন্স অ্যান্ড চেক, জব অফার, সেন্ডিং দ্য অফিসিয়াল অফার লেটার, অনবোর্ডিং ইনক্লুডিং দ্য নিউ এমপ্লয় টু দ্য অর্গানাইজেশন। অন তোদের যেরকম অনবোর্ডিং হবে, তাই তো? জুন মাসে, যেটা মানে সেমিস্টার হয়ে যাওয়ার ঠিক পরে পরেই যেহেতু হবে, তোদের অনবোর্ডিং হবে তো। দেখ, এবার হচ্ছে ডিফারেন্স বিটুইন রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। রিক্রুটমেন্ট আর সিলেকশনের মধ্যে কি কি আছে? রিক্রুটমেন্ট আর সিলেকশনের মধ্যে মেজর ডিফারেন্স কি? প্রসেস অফ অ্যাট্রাক্টিং ক্যান্ডিডেট, এটা হচ্ছে রিক্রুটমেন্ট। সিলেক্ট প্রসেস অফ চুজিং দ্য বেস্ট ক্যান্ডিডেট। অবজেক্টিভ হচ্ছে টু ক্রিয়েট আ পুল অফ অ্যাপ্লিকেশন, আর এর অবজেক্টিভ হচ্ছে একটা সুটেবল পার্সনকে যাতে ওরা নিজের অর্গানাইজেশনে হায়ার করতে পারে। প্রসেস হচ্ছে শর্ট অ্যান্ড বোর্ড, এখানে সিলেকশন হচ্ছে লং অ্যান্ড ডিটেল। ঠিক আছে? মেথড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, জব পোর্টালস, রেফারেন্স। এটা হচ্ছে টেস্ট, ইন্টারভিউ, ব্যাকগ্রাউন্ড চেকস। তারপর হচ্ছে ট্রেনিং। এবার হচ্ছে ডেফিনেশন অফ ট্রেনিং এর মধ্যে আমরা কি কি দেখতে পারি: training of the process of enhance the employee's skill, knowledge, and abilities to improve the job performance. If it focus the short term skill improvement. ঠিক আছে? ট্রেনিং এর মাধ্যমে একটা শর্ট টাইম স্কিল ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম বলতে পারি। মানে তুই যেই কোম্পানিতে যেরকম তোদের হ্যান্ডস অন হচ্ছে, এটাকে ট্রেনিং বলা হচ্ছে, তাই তো? কেন বলা হচ্ছে? কারণ তুই এখানে তোদের সেক্টর সম্পর্কে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাবি, তাই। কি বললাম, বোঝা গেল? এবার হচ্ছে আমাদের ৩ টে ডিফারেন্স বুঝতে হবে ট্রেনিং, ডেভেলপমেন্ট আর এডুকেশনের মধ্যে। ট্রেনিং এর মধ্যে আমাদের কি কি জিনিস আছে? ট্রেনিং এর মধ্যে আমাদের আছে এনহ্যান্সিং দ্য জব স্পেসিফিক স্কিল ডেভেলপমেন্ট, ওভারঅল প্রফেশনাল গ্রোথ। তারপর এডুকেশনের মধ্যে আছে আমাদের ফর্মাল লার্নিং প্রসেস, ইমপ্রুভ দ্য ওয়ার্ক পারফরমেন্স, প্রিপেয়ার দ্য ফর ফিউচার গোলস, গেইন বোথ বোথ নলেজ। ডিউরেশন হচ্ছে শর্ট টার্ম, লং টার্ম। আর হচ্ছে কন্ডিশন: ট্রেনিং হচ্ছে শর্ট টার্মের জন্য, ডেভেলপমেন্ট হচ্ছে লং টার্মের জন্য, এডুকেশন হচ্ছে কন্টিনিউয়াস, যেটা এডুকেশনের কোনো শেষ নেই। ঠিক আছে? ট্রেনিং হচ্ছে তোর কারেন্ট জব স্কিলের উপরে হয়, ডেভেলপমেন্ট হচ্ছে তোর কেরিয়ার প্রগ্রেশনের জন্য হয়, এডুকেশন হয় একাডেমিক নলেজ গেইন করার জন্য। উইদাউট একাডেমিক নলেজ তুই ডেভেলপমেন্টেও যেতে পারবি না, না তুই ট্রেনিংয়ে যেতে পারবি না। ঠিক আছে? এক্সাম্পলের মধ্যে লার্নিং আ নিউ সফটওয়্যার হচ্ছে তোর ট্রেনিং এর মধ্যে, লিডারশিপ ট্রেনিং হচ্ছে এখানে তোর ডেভেলপমেন্টের ভিতরে, এডুকেশনের মধ্যে আর্নিং আ ডিগ্রি। ঠিক আছে? এই জিনিসগুলো থাকে। এবার মেথড অফ ট্রেনিং:
মেথড অফ ট্রেনিং আমাদের দু রকমের হয়, একটা হচ্ছে অন দ্য জব ট্রেনিং আর একটা হচ্ছে অফ দ্য জব ট্রেনিং। অন দ্য জব ট্রেনিং হচ্ছে জব এমপ্লয় সুইচ বিটুইন দ্য ডিফারেন্ট রোলস, ঠিক আছে? মানে তোর একটা ট্রেনিং হলো এফএনবি তে, কিন্তু তুই পেয়ে গেলি হচ্ছে ফ্রন্ট অফিসে, এইরকম। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন শিফট ট্রেনিং, মানে লার্নিং আন্ডার সিনিয়র এমপ্লয়, মানে তোর উপরে একজন সিনিয়র থাকবে যে তোকে শেখাবে, ঠিক আছে? তারপর হচ্ছে কোচিং আর মেন্টরিং, মানে পার্সোনাল গাইডেন্স ফ্রম এক্সপার্ট, নাহলে একটা এক্সপার্ট থাকবে যে তোকে গাইড করে দেবে। নাহলে ইন্টার্নশিপ, মানে টেম্পোরারি ওয়ার্ক ফর স্কিল বিল্ডিং, ঠিক আছে? তারপর হচ্ছে অফ জব ট্রেনিং। অফ জব ট্রেনিং হচ্ছে তোর লেকচার্স অ্যান্ড সেমিনার্স, ঠিক আছে? এক্সপার্ট লিড সেশন অন দ্য জব রিলেটেড টপিক। তারপর হচ্ছে সিমুলেশন ট্রেনিং ইউজিং ভিআর সফটওয়্যার। তারপর হচ্ছে রোল প্লেয়িং, এমপ্লয়ি অ্যাক্ট সিনারিওস অফ পার্টিসিপেন্ট ইন রিয়েল লাইফ সিমুলেশন, ই লার্নিং, মানে যেখানে অনলাইন কোর্সেস আর ট্রেনিংগুলো মডিউলস হয়। এবার ট্রেনিং নিডস অ্যাসেসমেন্ট, টিএনএ, এখানে তোর কি কি হয়, মডিউলস ট্রেনিং নিড বেস অ্যাসিস্ট্যান্ট হয়, তারপর রিয়াক্টিং লার্নিং বিহেভিয়ার রেজাল্টস, এই জিনিসগুলো থাকে। তারপরে হচ্ছে ভিআইপি, মানে সিপিও মডেল, মানে হচ্ছে কনটেক্সট ইনপুট প্রসেস আউটপুট। কনটেক্সটে আইডেন্টিফাই দ্য ট্রেনিং goals based on the company needs, ইনপুটের মধ্যে রিসোর্স ট্রেনিং বাজেট মেথড প্রসেস ইমপ্লিমেন্টিং ডেলিভারি ট্রেনিং, আউটপুটের মধ্যে মেজারিং ইফেক্টিভ ইমপ্রুভমেন্ট, এগুলো থাকে। তারপর হচ্ছে সিরো মডেল। সিরো মডেলের মধ্যে সিমিলার টু সিপো মডেল emphasizes the employee to training। তারপর হচ্ছে ট্রেনিং ক্যালেন্ডার, আর ট্রেনিং ক্যালেন্ডার ইজ প্ল্যান ফর ট্রেনিং প্রোগ্রাম থ্রু দ্য ইয়ার, ঠিক আছে? কনক্লুশনটা একবার রিডিং কর। একদম ঠিক আছে। হুম, একদম ওকে। হুম, ওইগুলো আসতেই পারে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা 5-এর চ্যাপ্টারটা করি। আচ্ছা, এইটা তো পড়েছিলাম না আগের দিন, 5-এর চ্যাপ্টারটা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অবজেক্টিভ অফ এইচআরডি, প্রসেস অফ এইচআরডি। ও এই, ও আচ্ছা আচ্ছা, sorry। একই রকম না, আমারও ভুলিয়ে যায়। এবার হচ্ছে এইচআরডি মানে হিউম্যান রিসোর্স। হ্যাঁ, এবার হচ্ছে এইচআরডি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানে একটা এইচআর পোস্টের এলিজিবল হওয়ার জন্য এইচআরডি কে ভালো করে জানতে হবে। কারণ উইদাউট এইচআরডি বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রসেস, একজন এইচআর তোর স্কিলফুল হবেন না একটা নতুন এমপ্লয়িকে হায়ার করতে, বা একটা নতুন এমপ্লয়িকে একটা জব দিতে, ঠিক আছে? তো ডেফিনেশন অফ এইচআরডির মধ্যে কি কি আছে? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এইচআরডি, ইট ইজ দ্য সিমেট্রিক প্রসেস অফ ইনক্রিজিং দ্য এমপ্লয়ি স্কিল অ্যান্ড নলেজ অ্যাবিলিটি টু ইমপ্রুভ দ্য ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন। দেখ, আমি বাংলাতেই বলি। দেখ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা সিস্টেমেটিক প্রসেস বা মেথড যার মাধ্যমে পার্সন একজন প্রফেশনাল এইচআর ট্রেনিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং স্কিল সেটের উপর তোর একজন মানে এলিজিবল এমপ্লয়িকে বা এলিজিবল ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে পারে। এই প্রসেসটাকেই হচ্ছে এইচআরডি বলে। কি ফিচার্স কি কি আছে? কনফিগারেশন দ্য লার্নিং অ্যান্ড স্কিল এনহ্যান্সমেন্ট, ফোকাস অন দ্য এমপ্লয়ি অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, এনকারেজ দ্য ইনোভেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি, অ্যাডাপ্ট দ্য চেঞ্জ অফ দ্য বিজনেস নিডস। মানে এই চারটে জিনিস, কিন্তু তুই আর কিছু মুখস্থ করিস বা না করিস, এই 4-5টা পয়েন্ট মুখস্থ করবি, ঠিক আছে? এবার হচ্ছে অবজেক্টিভ। হ্যাঁ হ্যাঁ, এই চারটে। এই যে গ্রিন টিক দেওয়া আছে ইমোজি, এইটা। এবার হচ্ছে অবজেক্টিভস অফ এইচআরডি। অবজেক্টিভস অফ এইচআরডির মধ্যে আমাদের কি কি জিনিস থাকে? অবজেক্টিভস অফ এইচআরডির মধ্যে আমাদের এমপ্লয় ডেভেলপমেন্টের মধ্যে আমাদের কি কি জিনিস থাকে?
enhance employees' knowledge and skills, performance improvement, talent recognition, organizational growth, workplace innovation, better work culture. এমপ্লয়ি ডেভেলপমেন্টের মধ্যে একজন এমপ্লয়িকে ট্রেনিং দিয়ে তাকে স্কিলফুল তৈরি করা, পারফরমেন্স ইমপ্রুভমেন্টের মধ্যে তার ওয়ার্ক প্রোডাক্টিভিটি যতটা আছে তাকে বাড়ানো, ট্যালেন্ট রেকগনাইজেশনের মাধ্যমে তার ট্যালেন্টটাকে বাড়ানো, অর্গানাইজেশন গ্রোথের মধ্যে তোর হচ্ছে মানে অর্গানাইজেশন গ্রোথের মধ্যে হচ্ছে তোর মানে অর্গানাইজেশনটাকে বাড়ানো, তারপর হচ্ছে বেটার ওয়ার্ক কালচার, ক্রিয়েটিভ বা পজিশন কোলাবোরেট ওয়ার্ক এনভায়রনমেন্ট এইগুলো থাকে। এবার হচ্ছে প্রসেস অফ এইচআরডি। প্রসেস অফ এইচআরডির জন্য আমাদের পাঁচখানা স্টেপ আছে। স্টেপ ওয়ান হচ্ছে অ্যাক্সেসিং দ্য এইচআরডি নিডস, মানে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নিডসগুলো কী কী আছে সেই অনুযায়ী আমরা ফার্স্ট অ্যাক্সেস করব এমপ্লয়ীদের। তো আইডেন্টিফাই দ্য স্কিল গ্যাপস, মানে এমপ্লয়ীদের মধ্যে কী স্কিল গ্যাপ আছে, কন্ডাক্টিং দ্য পারফরমেন্স অ্যাপ্রিজালস অ্যান্ড এমপ্লয়ি ফিডব্যাক, মানে জুনিয়রদের থেকে এমপ্লয়ীদের থেকে ফিডব্যাক নেওয়া যে এখানে কি কি ইমপ্রুভমেন্ট করা যায় না যায় সেইগুলো সব। তারপর হচ্ছে অ্যানালাইজিং দ্য বিজনেস গোল অ্যান্ড ওয়ার্ক ক্যাপাবিলিটিস, মানে আমাদের বিজনেসের মেন মোটো কি, আমরা কিভাবে ওয়ার্ক ফোর্স ক্যাপাবিলিটি গুলোকে এনহ্যান্স করতে পারি। তারপর হচ্ছে ডিজাইন এইচআরডি প্রোগ্রাম। ডিজাইন এইচআরডি প্রোগ্রামের মধ্যে হচ্ছে আমাদের ডেভেলপিং ট্রেনিং মডিউল অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যানস আছে, চুজিং চুজিং দ্য সুটেবল এইচআরডি মেথডস আছে, ট্রেনিং কোচিং মেনশনিং আছে, ইমপ্লিমেন্টিং দ্য এইচআরডি স্ট্র্যাটেজি আছে, delivering ট্রেনিং সেশন অ্যান্ড ওয়ার্কপ্লেস আছে, হচ্ছে ইমপ্লিমেন্টেশন এইচআরডি স্ট্র্যাটেজিস এর মধ্যে। তারপর হচ্ছে স্টেপ ফোরে আছে ইভ্যালুয়েটিং এইচআরডি প্রোগ্রামস, মানে যেখানে হচ্ছে আমরা এইচআরডি প্রোগ্রাম বা প্রসেসগুলোকে ইভ্যালুয়েট করতে পারি। মেকি মানে মাস্কিউরিং দ্য ইম্প্যাক্ট অফ ট্রেনিং অফ এমপ্লয়ি পারফরমেন্স, গ্যাদারিং দ্য ফিডব্যাক ফ্রম employees and managers, making necessary improvement for the further HRD individual. তারপর হচ্ছে continuous development and follow-up. Continuous development and follow-up এর মধ্যে কি হয়, ensuring the employee receiving ongoing learning opportunities, keeping the HRD program updated with the new technologies, trend monitoring the career progression and leadership development. তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট অফ দ্য এইচআরডি। এইচআরডিরও কিছু কিছু অ্যাসেসমেন্ট প্রসেস থাকে যার মাধ্যমে আমরা ওয়ার্ক ফোর্স নিডগুলোকে আইডেন্টিফাই করতে পারি। মানে আমাদের কোম্পানির মেন গোল হচ্ছে টাকা ইনকাম করা। টাকা ইনকাম করতে গেলে আমাদের কিছু কিছু গোল দরকার। একটা এমপ্লয়িকে কাজ করতে হবে, তারপরে সেই কাজ করে একটা প্রোডাক্ট বা সার্ভিসকে রেডি করে তারপরেই না আমরা সেই সার্ভিসটাকে বিক্রি করে আমরা আর্ন করতে পারবো, আমাদের কোম্পানি বেনিফিশিয়ারি হবে। তো সেই ক্ষেত্রে আমরা এইচআরডি নিডসগুলো মাথায় রাখবো। কী কী আছে, পারফরমেন্স অ্যাপ্রিজাল, সার্ভে অ্যান্ড ফিডব্যাক, ওয়ার্কফোর্স অ্যানালাইসিস, কম্পিটেন্সি ম্যাপিং, এক্সিট ইন্টারভিউস, এই জিনিসগুলো আমাদের থাকে। ঠিক আছে, বুঝলি? দেখ, এইচআরডিটা সবসময় মনে রাখ, এইচআরডির ফুল ফর্মটা মনে রাখ, আর আমি যেরকম বলছি ওরকম ভাবে মনে রাখ। এইচআরডি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কাজই হচ্ছে কোম্পানির নিডসগুলোকে স্যাটিসফাই করা এবং কোম্পানি ইকোনমিক্যাল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা হচ্ছে গ্লোবাল স্কেল গ্রোথ, সমস্ত রকম তোর গ্রোথের জন্য যে ধরনের স্কিলফুল লেবার বা এডুকেটেড লেবার বা এডুকেটেড এমপ্লয় দরকার তাদেরকে হায়ার করার জন্য কি কি প্রসেস থাকতে পারে সেটাই হচ্ছে এইচআরডির মধ্যে থাকে। কি বললাম, বুঝলি? এগুলো একটু মুখস্থই করতে হবে, তোকে কিছু করার নেই। আমরা যখন পড়েছিলাম আমরা মুখস্থ করেই চালিয়েছিলাম এইটা খালি। এবার হচ্ছে আমাদের খালি এইচআরডির একটাই চ্যাপ্টার ছিল, ওইটা আমাদের ভাইবার জন্য ছিল, আমরা মুখস্থ করেছিলাম হয়ে গেছে। আর হচ্ছে এইচআরডি মেথড। এইচআরডি মেথডের মধ্যে কি কি জিনিস থাকে, এইচআরডি ইউজ দ্য ডিফারেন্ট মেথড টু ডিপ্লয় employees and enhance their competitions on the job methods learning while working। ঠিক আছে, জব রোটেশন, মুভিং দ্য এমপ্লয়
across the different roles to develop multiple skills. Coaching and mentoring senior employee guide and train juniors. Appre- appren- Appreciation, apprentice, sorry, appren- apprentice. এই এই উচ্চারণটা তুই করতে পারবি? আমার এটা ভোকাল উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে। দেখ হাইলাইট করলাম যেটা। অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিসেস, অ্যাপ্রেন্টিস, হ্যাঁ অ্যাপ্রেন্টিসশিপ। ও apprenticeship training, learning under the experienced professionals, ঠিক আছে? Commit and assignment, employees in work groups to solve the business problems of the job method, learning outside the workplace, ঠিক আছে? Classroom training, formal session with the lecture and discussion, workshops and seminars, interactive training with the industry expert, e-learning and webinars, online courses and virtual training modules, simulation training using the case studies, role playing and technology drive simulation. তারপর হচ্ছে career development and leadership training. Career development and leadership training এর মধ্যে আমাদের কিছু জিনিস থাকে। আমরা মানে এমপ্লয়ি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য নিডফুল জিনিসগুলো কি কি? আর লিডারশিপ ট্রেনিং মানে হচ্ছে ধর তোকে তোর আন্ডারে ধর এফএনবি সেকশনের 10 জনকে দিল হোটেল থেকে, মানে তোকে ওই জুনিয়রদেরকে ট্রেন করতে হবে, সমস্ত রেসপন্সিবিলিটি তোর, তখন হচ্ছে সেটা লিডারশিপের মধ্যে পড়ছে। তো এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 চলে গেল। এবার বল বুঝতে পারলি কি পারলি না? পড়তে হবে, কিছু করার নেই। বেশি বেশি একটু বেশি বেশি পড়, জল খা, রোদে ঘোর একটু, এই না রোদে ঘুরিস না, রোদ থেকে দূরে থাক। এবার হচ্ছে দেখ সব জিনিসই একই, খালি একটু বুদ্ধি দিক খাটিয়ে লিখতে হবে, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে? আর তুই কি বাইক চালাতে পারিস? মানে তুই স্ট্যাটাসে দিয়েছিলিস তুই একটা বাইকে দাঁড়িয়ে আছিস। ও আচ্ছা, ভালো। চালানো শিখে নে ভাই। ও, ইট লাগিয়ে নিবি। তারপর হচ্ছে এইচআরডি ইজ এসেনশিয়াল ফর এমপ্লয় গ্রোথ, পারফরমেন্স এনহ্যান্সমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল সাকসেস। বাই implementing the structured HRD programs, companies can ensure their workforce remains skilled, motivated, and aligns with business goals. তো এইটা বেসিক্যালি গেল হচ্ছে আমাদের কি চ্যাপ্টার 5 কার। উফ, বাপরে, এইটা খুব বড় চ্যাপ্টার আছে। এবার হচ্ছে অ্যাপ্রিজাল। অ্যাপ্রিজাল কি কি হ্যানা ত্যানা এগুলো সব পড়া। তোর হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রিজাল অ্যান্ড কম্প্রিহেনশন ম্যানেজমেন্ট। কিন্তু একটা জিনিস কি বলতো, তোদের এই মাইনর সাবজেক্টটা প্রচুর হেল্প করবে তোদের জবের জন্য। বা আমিও যখন তোদের এই, হ্যাঁ দেখ আমিও যখন তোদেরকে পড়াচ্ছি, মানে তোদেরকে এইগুলো পড়াই, এইগুলোর থেকে কিন্তু আমার ইন্টারভিউ দেওয়া, মানে ইন্টারভিউ যখন দিই না, আমি অলরেডি জানি যে কি কি বলতে হবে না বলতে হবে। তো আমাকে এক্সট্রা কিছু খাটতে হয় না। তো এটা একটা ভালো জিনিস, বুঝলি তো? খারাপ না। এবার দেখ আমরা চলে আসি এখানে পারফরমেন্স অ্যান্ড অ্যাপ্রিজাল কম্পোনেন্টস অ্যান্ড ম্যানেজমেন্টস এর মধ্যে। এখানে ইন্ট্রোডাকশন টু পারফরমেন্স অ্যাপ্রিজাল আছে। মানে পারফরমেন্স অ্যাপ্রিজাল ইজ আ সিমেট্রিক ইভ্যালুয়েশন অফ এমপ্লয়ি জব পারফরমেন্স of an organization. It helps to assigning the strengths and weaknesses and future potential to ensure the growth productivity of the employee. মানে অ্যাপ্রিজাল হচ্ছে একটা প্রসেস বা মেথড যেটার মাধ্যমে একটা এমপ্লয়ি কতটা স্ট্রেংথ আছে আর কতটা উইকনেসেস আছে বা কত কি ও কাজ জানে বা কতটা স্কিলফুল, সেই সমস্ত ক্ষেত্রে জাজ করা হয় অ্যাপ্রিসালের মধ্যে। ঠিক আছে?
পারপাস ফর পারফরমেন্স অফ অ্যাপ্রিজাল, অ্যাপ্রিজালটা কি জন্য হয়? ইভালুয়েট দ্য এমপ্লয়ি পারফরমেন্সের জন্য। প্রোভাইড দ্য ফিডব্যাক, মানে ধর তুই তুই একটা ওয়ার্ক প্লেসে গেছিস, সেখানে তুই কাজ করে যাচ্ছিস, কিন্তু তুই ধর একটা ছেলেকে তোর খুব পছন্দ, কিন্তু তুই তাকেও লাইন মেরে যাচ্ছিস, সেও তোর কালি। তো এইগুলো তোর কাউন্ট হয় অ্যাপ্রিসালের ক্ষেত্রে। এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। এবার হচ্ছে প্রমোশন অ্যান্ড কেরিয়ার গ্রোথ। প্রমোশন অ্যান্ড কেরিয়ার গ্রোথের মধ্যে হচ্ছে বেসিক রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন থাকে, ট্রেনিং নিডস অ্যান্ড আইডেন্টিফিকেশন। তোর স্কিল কতটা কম, সেই মানে ধর তুই কাজ কতটা কম করতে পারছিস, তার মানে তোর আরেকটু ট্রেনিং বা স্কিলের দরকার, তো সেইগুলো অ্যাপ্রিজাল প্রসেসের মাধ্যমে বলা হয়। তারপরে হচ্ছে কম্পেন টেস্টিং অ্যান্ড ইনক্রিটিভস, মানে জাস্টিফাই দ্য স্যালারি হাইকস অ্যান্ড হাউন্সেস, এইগুলো। তারপর হচ্ছে মেথড অফ পারফরমেন্স অ্যাপ্রিজাল, এইটা থাকে। তারপর হচ্ছে ডিফারেন্ট অর্গানাইজেশন ইউজ দ্য ডিফারেন্ট টেকনিক্স। ঠিক। তারপর ট্রেডিশনাল মেথড, তারপর দেখ ট্রেডিশনাল মেথড থাকে। আর 1 মিনিট দ্বারা আর একটা জিনিস একটা দেখে নি। বলছি তোর তোর কাছে আর 8 ঘন্টা মতো হবে, মানে 10:30টার মতো। তাহলে আমি সোসাইটি কালচার অ্যান্ড হিউম্যান বিহেভিয়ারের, দেখ আগের দিনটা আমাদের 3খানা চ্যাপ্টার হয়ে গেছিল, এই 2টো চ্যাপ্টারও তাহলে শেষ করে দেবো। তাহলে সিলেবাস শেষ। হ্যাঁ, মানে তোরও সিলেবাস শেষ। তাহলে তুইও পড়ার টাইম পেয়ে যাচ্ছিস, আর আমিও তোকে কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন কয়েকটা দেবো, ওইগুলো তাহলে তুই করতে থাকবি। ভালো না? এবার হচ্ছে মেথডস অফ পারফরমেন্স অ্যাপ্রিজাল। মানে পারফরমেন্স অ্যাপ্রিজালের জন্য 2টো মেথড হয়, একটা হচ্ছে ট্রেডিশনাল মেথড আর একটা হচ্ছে মডেল মেথড। ট্রেডিশনাল মেথডের মধ্যে র্যাঙ্কিং মেথড, মানে তোর শুধুমাত্র তুই কতটা কাজ করতে পারছিস সেই হিসেবে তোকে র্যাঙ্কিং করা হবে। গ্রাফিক রেটিং স্কেল, গ্রাফিক রেটিং স্কেল মানে তোর কালিগদের থেকে জিজ্ঞেস করা হবে ছেলে বা মেয়েটা কেমন, ঠিকঠাক কাজ করে কিনা, সবার সাথে রিলেশনশিপ ভালো কিনা, ঠিক আছে, সবাইকে পছন্দ, সবার সাথে ঠিকঠাক থাকে কিনা। চেক লিস্ট মেথডের মাধ্যমে, যে ইয়েস অর নো এর মাধ্যমে তোর ভ্যারিয়াস পারফরমেন্স ফ্যাক্টরগুলোকে চেক করা হয়। এবার ক্রিটিক্যাল ইনসিডেন্ট মেথডের মাধ্যমে চেক করা হয় যে তুই কতটা জবের জন্য যোগ্য বা না যোগ্য, এখানে এগুলো থাকে। মডার্ন মেথডের মাধ্যমে কি হয়? ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, মানে এমপ্লয় অ্যান্ড ম্যানেজার সেট আ স্পেসিফিক গোলস। মানে মডার্ন মেথড হচ্ছে টার্গেট বেস সবসময়, মানে তোরকে একটা টার্গেট দিয়ে দেওয়া হলো যে তোমাকে এই হোটেলে এফএমবি সেকশনের এতগুলো মানে কি বলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা তোমায় হাই করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অবজেক্টিভের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে বিহেভিয়ার। এবার হচ্ছে বিহেভিয়ারলি অ্যাঙ্কার্ড রেটিং স্কেল, মানে তোর বিহেভিয়ারের উপর, ছেলের সাথে তোর বিহেভিয়ার কেমন, একজন মেয়ের সাথে বিহেভিয়ার, মানে মেয়ে কালিগের সাথে তোর বিহেভিয়ার কেমন, একটা ছেলে কালিগের সাথে বিহেভিয়ার কেমন, একটা সিনিয়র কালিগের সাথে তোর বিহেভিয়ার কেমন, সেটা হচ্ছে তোর বিহেভিয়ার অ্যাপ্রোচের মধ্যে পড়ে। 360 ডিগ্রি ফিডব্যাক মানে হচ্ছে যেই ফিডব্যাকটা এমপ্লয়ি পায় আফটার, মানে প্রত্যেক সপ্তাহে, মানে সপ্তাহে উইকেন্ডে তুই তোর একটা ফিডব্যাক ফর্ম পাবি সবার কাছ থেকে, যে ছেলেটা ভালো কি খারাপ, এইগুলো সব কিছু। তারপর হচ্ছে এইচআর কোড অ্যাপ্রোচ। এইচআর কোড অ্যাপ্রোচ হচ্ছে ইভ্যালুয়েট দ্য এমপ্লয়ি ইউজিং দ্য কি এইচআর মেট্রিক্স ইন অ্যালাইন উইথ দ্য অর্গানাইজেশন গোলস। ঠিক আছে, তো এই একটা জিনিস থাকে, এটা মাথায় রাখবে। তারপর হচ্ছে অ্যাপ্রিজাল ইনস্ট্রুমেন্টের মধ্যে হচ্ছে আমাদের সেলফ অ্যাপ্রিজাল ফর্ম, peer review form, supervisor evaluating form, customer feedback form, performance and reports, KPI dashboard, data-driven assessment based on the key perform indicator KPI, সেগুলো থাকে। এবার হচ্ছে 360 ডিগ্রি অ্যাপ্রিজাল। 360 ডিগ্রি অ্যাপ্রিজালের মধ্যে আমাদের কি কি থাকে? সেলফ অ্যাপ্রিজাল, যেখানে এমপ্লয় ইভ্যালুয়েটস দেমসেলফ। তারপর হচ্ছে ম্যানেজার সুপারভাইজার অ্যাপ্রিজাল, মানে যেখানে ম্যানেজার সুপারভাইজার টেস্ট নেয়। পিয়ার অ্যাপ্রিজাল, যেখানে হচ্ছে কালিগস প্রোভাইড দ্য ফিডব্যাক। ঠিক আছে, কালিগসরা কিন্তু খুব হারামি, ঠিক আছে। কি বললাম বুঝলি? হ্যাঁ, কিন্তু একদমই তাই। এই জন্য মানে কর্পোরেট, মানে তোকে একটা কথা বলি, যেহেতু তুই এবার হচ্ছে ইন্ডাস্ট্রিতে ঢুকবি, তো ইন্ডাস্ট্রিতে তোর একটা পপুলার ডায়লগ আছে টেকার জন্য। কি বলতো?
মানে ইন্ডাস্ট্রিতে যদি তোকে অনেক লং টার্মে সাস্টেন করতে হয়, কর্পোরেট সেক্টর বা তোদের এফএমবি সেক্টর যেখানেই হোক, যদি তোকে সাস্টেন করতে হয় তোকে একটা জিনিস জানতেই হয়, কি বলতো? তোর হচ্ছে জিনিসটা বনের বনের হো অবলা কাম করেগা আগলা। ঠিক আছে, তোর কাজ যতটুকু তুই শুধু ততটাই কাজ করবি। তোকে যদি কেউ এক্সট্রা কাজ চাপায়, হাঁ করে তাকে দেখবো কি এটা কেন হয় জানিস না। একদম মানে একদম অবলা হয়ে থাকতে হবে, বনের হো অবলা কাম করেগা আগলা। ঠিক আছে। হ্যাঁ, তারপর একদম নুন ভাবে থাকবি, বনের হো নুন মানা যায়। শারীর মানে একদম নুন ভাবে থাকবি, সবার সাথে হাসবি কাঁদবি, যে যেটা বলবে তার সাথে হ্যাঁ মেলাবি, যে যেটাতে না বলবে তার সাথে না মেলাবি। একদম চুপচাপ চুপচাপ ভাবে বেরিয়ে আসবি, প্রত্যেক মাসে ফুল স্যালারি। ঠিক আছে। মানে লোক যতটা দেখায় আইটি সেক্টর, কিন্তু তার থেকেও হারামির জায়গা মানে সবার এমপ্লয়ীদের জন্য। তো এইগুলো তোকে কলেজে কেউ বলবে না, তো এইগুলো জেনে রাখিস। আর হ্যাঁ, আরেকটা কথা, মানে যেহেতু তুই ওখানে কাজ করতে যাচ্ছিস একটা বাইরের এনভায়রনমেন্টে, যদি তোর সাথে কোনো মানে বলতে পারি, যদি তোকে কেউ সেক্সুয়ালি হ্যারেস করে বা সেক্সুয়াল অ্যাবিউজ করে, তাহলে অবশ্যই আমাকে তো জানাবি, তার পাশাপাশি কলেজেও জানাবি। আর ওখানে ওখানে জানাতে হবে না, হোটেল। একদম। কারণ এর আগে হয়েছিল, তাই বলবো। তারপর হচ্ছে সুপার তারপর হচ্ছে সুপারডিনেট অ্যাপ্রিজাল। সুপারডিনেট অ্যাপ্রিজালের মধ্যে কি হয়? এমপ্লয়ি রেট দেয়ার ম্যানেজার লিডারশিপ স্কিল, কাস্টমার ক্লায়েন্ট অ্যাপ্রিজাল, ফিডব্যাক ফ্রম কাস্টমার। ঠিক আছে, তারপর এর অ্যাডভান্টেজ কি কি? প্রোভাইড আ ওয়েল রাউন্ড ইভ্যালুয়েশন, recite the basis of a single evaluator, helps in the personal development. Disadvantages মধ্যে time consuming and costly, can be influenced by the personal basis. এইচআর স্কোর, এইচআর স্কোরের মধ্যে আমাদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ইন্টারনাল প্রসেস অ্যান্ড লার্নিং অ্যান্ড গ্রোথ, এই জিনিসগুলো থাকে। তারপর হচ্ছে আমাদের এর আচ্ছা, ওইদিন ক্যান্টিনে তো মানে তোর সাথে আরেকজন যে ছিল, ও কি মানে তোর মানে ও কি আমাদের বয়সী নাকি তোদের সাথেই পড়ে? দেখে মনে হয় না, মনে হয় যেন সিনিয়র আমাদের মতো। হ্যাঁ, তোকে দেখলে তাও মনে হয়, তোকে দেখলে তাও ঠিক আছে যে জুনিয়র বোঝা যাচ্ছে, ওকে দেখলে মনে হয় সিনিয়রের সিনিয়র, সুপার সিনিয়র। যাই হোক, তুই একটু মানে তুই আমাকে দুটো তিনটে মানে স্টুডেন্ট দিতে পারবি, মানে মাইনারের জন্য না, মানে ধর যারা মানে স্কিল বেস কিছু শিখতে চায়, পাওয়ার পয়েন্ট, এক্সেল বা এইসব কিছু। অ্যাডভান্স এক্সেলটা আমি নিজেও জানি না, ওটা শিখবো, শেখার পর তাহলে শেখাবো। হ্যাঁ, ওই ধরনের জিনিসপত্র। অ্যাডভান্স এক্সেল আমি শিখছি, এখন বন্ধ আছে তো, এটা শেষ হয়, ওটা আবার শুরু করবো। এক্সেলের মধ্যে ভাস্ট এরিয়া আছে, অনেক কিছু আছে, সব ক্যালকুলেশন পার্ট অনেক। বলিস। আর কেউ যদি কম্পিউটার রিলেটেড কিছু করতে চায় সেটাও বলিস, অনলাইন আশেপাশে। মানে তুই তো কমিশন রেখেই বলিস, ঠিক আছে? কমিশন রাখবি না তুই। দেখ, কেউ কোনো কাজ নিঃস্বার্থ ভাবে করে না, তাই না? তুই যদি একটা মানে কি বল, তুই যদি একটা রিওয়ার্ড পাস, তুই তাহলে নিশ্চয়ই করবি। যদি রিওয়ার্ড না পাস, ফ্রিতে কেউ কিছু করে না। হ্যাঁ, হ্যাঁ। বা ধর কেউ যদি মাইনারও পড়লো, তুই একটা রিওয়ার্ড মানে হচ্ছে ওই ধর 300 করেই তো হয়, তো আমি তোকে 150 দিয়ে দেবো, মানে ওই স্টুডেন্টটা দেওয়ার জন্য। ঠিক আছে। হুম। এবার হচ্ছে অ্যাপ্রিজাল ইন্টারভিউ। অ্যাপ্রিজাল ইন্টারভিউ গুলো কিভাবে হয়? আফটার আ পারফরমেন্স অ্যাপ্রিজাল, এমপ্লয় অ্যান্ড ম্যানেজার্স ডিসকাস দ্য রেজাল্ট ইজ অ্যান অ্যাপ্রিজাল ইন্টারভিউ।
এবার হচ্ছে টাইপস অফ অ্যাপ্রেজাল ইন্টারভিউস এর মধ্যে টেল অ্যান্ড সেল অ্যাপ্রোচ, টেল অ্যান্ড লিসেন অ্যাপ্রোচ, প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। দেখ আমাদের আইটির অ্যাপ্রোচ হচ্ছে এইটা, প্রবলেম সলভিং, ঠিক আছে। আর যারা কল সেন্টারে কাজ করে এটা হচ্ছে টেল অ্যান্ড সেল, এটা হচ্ছে যারা সেলসম্যান। আর টেল অ্যান্ড লিসেন হচ্ছে হচ্ছে কল সেন্টার, এইটা বুঝলি। হুম। না, তোদের হোটেল ম্যানেজমেন্টে ধর হচ্ছে কম্পোনেন্ট অফ ম্যানেজমেন্ট, ইন্ট্রোডাকশন টু কম্পেনশন ম্যানেজমেন্ট, এটার মধ্যে কি কি পড়ে? কম্পেনশন ম্যানেজমেন্ট রিফার্স টু প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং অফ স্যালারি, ওয়েজেস, bounces and benefits to employee, ensure the fair competitive pay structure, objective objective compensation management। এইটার মধ্যে তোর অ্যাট্রাকটিভ অ্যান্ড রিটেন ট্যালেন্ট, মোটিভেটেড এমপ্লয়, লিগাল কোম্পানিজ মেনটেন ইকুয়ালিটি, এই জিনিসগুলো থাকে। তারপর হচ্ছে ওয়েজেস অ্যান্ড স্যালারি ক্যালকুলেশন, ঠিক আছে, এটা থিওরি পার্ট অনলি, ঠিক আছে। বেসিক স্যালারি, ডিক্রিজ স্যালারি, হাউস রেন্ট অ্যালাউয়েন্স, বাউন্স, মানে এখানে মোদ্দা কথা জব ডেসক্রিপশনের মধ্যে যেসব জিনিসগুলো লেখা থাকে না, এখানেও তো সেম জিনিস লেখা থাকবে, বুঝলি। মানে তুই তো জীবনে প্রথমবার যখন জব পাবি, জবের ওখানে বলবে তো যে আমাদের বেসিক ফিক্স স্যালারি হচ্ছে 10,000, হাউস অ্যান্ড রেন্ট অ্যালাউন্স হচ্ছে 2,000 করে পার মান্থ পাবে। তারপর হচ্ছে পিএফ, পিএফ মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। তুই প্রভিডেন্ট ফান্ডে তখনই মানে বেশি টাকা পাবি যখন মানে তুই 10 থেকে 12 বছর অবধি যখন কাজ করবি, ঠিক আছে, তাও 50 থেকে 60 হাজার টাকা পাবি। মানে এটাই আসল। তারপর হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, মানে সবকিছু পিএফ। হ্যাঁ বল। হুম। না, দেখ, যাদের ধর যাদের ধর মানে যারা বলবে, ধর তো অনেক সময় জিজ্ঞেস করে যে তোমার কি আর কিছু অ্যালাউয়েন্স দরকার, ট্রাভেল অ্যালাউয়েন্স বা হাউস এন্ড রেন্ট অ্যালাউয়েন্স, তখন তুই যদি হ্যাঁ বলিস তাহলে ওরা তোকে ওই স্যালারির সাথেই ওটা অ্যাড করে দেবে। মানে 10,000 টাকা হচ্ছে তোর স্যালারি, 2,000 টাকা হচ্ছে তোর ট্রাভেল অ্যালাউয়েন্স, আর 2,000 টাকা হচ্ছে তোর মানে রেন্ট অ্যান্ড হোম অ্যালাউয়েন্স, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে দেয় তোর। আমাদের কলেজে ওই হোটেল ম্যানেজমেন্টে যে ইন্টারভিউ দিতে গেছিলাম, ওই এইচআর স্যারটা মানে ওই ম্যামটা খুব ভালো ছিল, ওই জে ম্যারিয়েটের ম্যামটা বেশ ভালো করে বললো জিনিসগুলো। তো তখন আমি বুঝলাম, আমিও জানতাম না জিনিসগুলো। এবার দেখ, পিএফ, ডিএফ, ডিএ, এই ডিএ মানে কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট, আর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। এই দুটো হচ্ছে তো স্যালারি থেকে কাটা যায়, এটা 2-3 হাজার টাকা করে কাটা যায়। তাহলে তোর কাছে ইন হ্যান্ড মানে তোর হাতে আসবে, ধরে নে 10,000 থেকে যদি 3,000 বাদ যায় তাহলে তোর কত পড়ে গেল? ওই ধরে রাখ 7,000 টাকা মতো তোর হাতে আসবে, মানে তোর অ্যাকাউন্টে ঢুকবে 7,000 টাকা করে। তোর স্যালারি কেটে মানে ওই টাকাটা প্রভিডেন্ট ফান্ড দিয়ে দিয়ে কেটে ওরা রেখে দেয়, কোম্পানি পলিসি ওইটা। মানে যখন তুই ধর কোম্পানিটা ছেড়ে দিবি 1-1.5 বছর পর, তখন তুই সেই টাকাটাকে উইথড্র করে নিতে পারবি। মানে ধর তোর বেসিক স্যালারি হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। দেখ ছাড়, তোর বেসিক স্যালারি ধর 14,000 টাকা, 4,000 টাকা ডিএ আর পিএফ কেটে নেবে। কেটে নিয়ে তোর ইন হ্যান্ড মানে তোর অ্যাকাউন্টে পাবে তুই 10,000 টাকা, 4,000 টাকা করে তোর সেভ সেভ হতে থাকবে কোম্পানিতে, কোম্পানি পলিসি অ্যাকাউন্টে, ঠিক আছে। এবার ভাব যে যেই সব যেই সব জবগুলোতে ভাব স্যালারি হচ্ছে 9,000 টাকা, যদি 3,000 টাকা কেটে নেয় তাহলে হাতে কত থাকছে। এইগুলো দেখ,
লোক জব অনেক সময় কি জন্য করে না, এইগুলো অনেক কিছু। জব করা বললেই তো করে না, মানে অনেক কিছু ভেবে চিন্তে সাত পাঁচ ভেবে করতে হবে, কারণ একদম। কেন রে তুই ট্রাভেলের পাশে আর কি করবি, যে 6,000 টাকায় হয়ে যাবে? না ওইসব দেবে না। সেটা বটে। যাই হোক, এইগুলো গেল, কনফিউশন হয়ে গেল। এবার হচ্ছে আমরা আমাদের এই যে আর দুটো চ্যাপ্টার শেষ করলেই ব্যাস ছুটি সারা, এই সেমিস্টারের জন্য ছুটি। আবার আসছে সেমিস্টার আবার হবে। তুই ওই কাশ্মীরের ওইটা দেখেছিস? স্বাভাবিক, কিরকম লাগারই কথা। দেখ এবার হচ্ছে আমরা হচ্ছে সোশিও সোশিও ইকোনমিক প্রবলেমস এর কথা জানবো আমাদের ভারতবর্ষের মধ্যে। সোশিও ইকোনমিক ইন্ট্রোডাকশন টু সোশিও ইকোনমিক প্রবলেম। সোশিও economic problem are the issues that arise to the economic instability and social dispatcher. These problems affect the overall development of a country and impact a different section of a society. ঠিক আছে, মানে সোশিও ইকোনমি হচ্ছে তোর এমন একটা প্রবলেম বা সিচুয়েশন, সেটা অকার হয় যখন আমাদের সিনারিও মানে কি বলে আমাদের ইকোনমিক প্রবলেম গুলো দেখা হয় বা ইকোনমিক স্টেবিলিটিটা আনস্টেবল থাকে, ঠিক আছে, তখন আমরা সোশিও ইকোনমিক জিনিসটাকে ইউজ করতে থাকতে পারি। মানে তখন আমাদের সোশিও ইকোনমিক প্রবলেমস গুলোকে ফেস করতে হয়। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, ওইটা সংবিধান ঊর্ধ্বে ছিল, এটা সংবিধান নিম্ন। এই হচ্ছে একদম একদম। জুভেনাইল ডেলিকেন্সির কথা মনে করাস না, এটা ফালতু জিনিস। যাই হোক, এবার হচ্ছে কসেস এর মধ্যে হচ্ছে তো ইকোনমিক ডিসপ্যাচ, মানে ইকোনমিক ডিসপ্যাচেরিটি, ল্যাক অফ এডুকেশন, পুয়ার গভর্নেন্স, পপুলেশন গ্রোথ অ্যান্ড গ্লোবালাইজেশন, এইগুলো হচ্ছে আমাদের সোশিও ইকোনমিক প্রবলেমস এর মধ্যে পড়ছে। ইম্প্যাক্টের মধ্যে কি কি পড়ছে? অ্যাফেক্ট দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইনক্রিসেস দ্য ক্রাইম, লিডস টু সোশ্যাল আনরেস্ট। ঠিক আছে, এবার হচ্ছে মেজর সোশিও ইকোনমিক প্রবলেমস ইন ইন্ডিয়া। এখানে কি কি থাকে? প্রভার্টি থাকে। প্রভার্টির মধ্যে তো ডেফিনিশন আর কন্ডিশন হয় ইন্ডিভিজুয়াল ল্যাক অফ ফিনান্সিয়াল রিসোর্সেস টু মিট দ্য বেসিক নিডস। ঠিক আছে, কি কি মানে কি কি জিনিস থাকে দেখ, মেন তিনটে হচ্ছে প্রভার্টি, লিটারেসি আর হচ্ছে আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, আমাদের এই দুটোর সাথে কোনো কানেকশন নেই, আমাদের হচ্ছে ডাইরেক্ট এইটার সাথে কানেকশন। ঠিক আছে, যাই হোক। এবার হচ্ছে দেখ এবার হচ্ছে পভার্টি কি? আ কন্ডিশন হোয়ার ইন্ডিভিজুয়াল ল্যাক অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস টু মিট দ্য বেসিক নিডস লাইক ফুড, শেল্টার অ্যান্ড ক্লোদিং। মানে আমাদের আমাদের হিন্দি ভাষাভাষী বা আমাদের ইন্ডিয়াতে একটা সচরাচর
ইকোনমির জন্য তোর একটা কমন পিলার হয় রুটি, মাকান আর কাপড়া। রুটি, কাপড়া আর মাকান এই তিনটে জিনিস যখন কেউ অ্যাফোর্ড করতে পারে না, তখন সে প্রভার্টি মানে হচ্ছে দারিদ্র রেখার মধ্যে পড়ে। ঠিক আছে? প্রভার্টি মানে হচ্ছে দারিদ্র, জানিস তো? আচ্ছা, এবার হচ্ছে কজেস। কজেস এর মধ্যে কি হচ্ছে ওভার ওভার পপুলেশন, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট, ইলিটারেসি, করাপশন, আনরিয়াল ওয়েলথ ডিস্ট্রিবিউশন, গভর্নমেন্ট স্কিমস, মার্কেট, পিএম ধান যোজনা, এই যোজনা, ফুড সিকিউরিটি অ্যাক্ট, এই অ্যাক্ট, হ্যান অ্যাক্ট, কোনোটা কাজে লাগে না, যেটা আলাদা কথা। তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টের মধ্যে আমাদের কি কি জিনিস থাকে, ডেফিনিশন: আ সিচুয়েশন হোয়ার ইন্ডিভিজুয়াল উইলিংস টু ওয়ার্ক আর আনএবল টু ফাইন্ড দ্য জবস। ঠিক আছে? লিটারেচার এর মধ্যে ডেফিনিশন হচ্ছে দ্য ইনক্যাপাবিলিটি দ্য রিড অ্যান্ড রাইট, মানে সাক্ষর সাক্ষরতা আর অসাক্ষরতার লোকজনদের হার যখন বেড়ে যায় তখন সেটা ইলিটারেসির মধ্যে পড়ে। কি বললাম বুঝলি? যারা অসাক্ষর, যারা কোনোদিনও পড়াশোনাই করেনি। হাউজিং প্রবলেমস এর মধ্যে হচ্ছে যে কজ হচ্ছে র্যাপিড আরবানাইজেশন। আরবানাইজেশন মানে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব তাড়াতাড়ি যখন লোকজন শিফটিং হয় তখন সেটা আরবানাইজেশনের মধ্যেই পড়ে। ঠিক আছে? এবার হচ্ছে চাইল্ড লেবার। চাইল্ড লেবারটা আমরা আগেও পড়েছি, মানে যখন একটা বাচ্চাকে শিশু শ্রমিক হিসেবে যখন কাজে লাগানো হয় তখন সেটা চাইল্ড লেবারের মধ্যে পড়ে। ধর একটা বেবি, তার বয়সই হচ্ছে 10 বছর, সে তার 18 প্লাস হয়নি, তাহলে সে কেন লেবারের কাজ করে, চায়ের দোকানে কাজ করে বা যাই হোক একটা কাজ করে। তো এটা এটা হচ্ছে আমাদের চাইল্ড লেবারের মধ্যে পড়ে। তারপর হচ্ছে আমাদের মাইগ্রেশন। মাইগ্রেশনের দেখে চাইল্ড লেবার। এবার হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনের ডেফিনিশনের মধ্যে হচ্ছে মুভমেন্ট অফ পিপল ফ্রম রুরাল টু আরবান এরিয়া, এটা হচ্ছে আমাদের মাইগ্রেশনের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে অকুপেশনাল ডিজিজ। অকুপেশনাল ডিজিজের মধ্যে আমাদের হেলথ ইস্যু অ্যারাইজিং ফ্রম দ্য এক্সপোজার টু হার্মফুল ওয়ার্কিং কন্ডিশন, সিলিসোয়েস, ইনহাইস দ্য সিলিকা ডাস্ট, মাইনিং, কনস্ট্রাকশন ওয়ার্কার্স, এগুলো আমাদের পড়ে। তারপর হচ্ছে ইনসার্জেন্সি। ইনসার্জেন্সির মধ্যে আমাদের থাকে হচ্ছে ডেফিনিশন: আর্ম রিলেবিয়ন এগেনস্ট দ্য গভর্নমেন্ট, এক্সাম্পলস ইন ইন্ডিয়া, নাক্সালিজম, নর্থ ইস্ট ইন্ডিয়া, আসাম, মণিপুর, নাগাল্যান্ড। ঠিক আছে? তারপর হচ্ছে টেররিজম। টেররিজম যেটা আমাদের কিছুদিন আগেই হলো। ঠিক আছে? ঠিক আছে? Definition: the use of violence create a fear and achieve the political, religious, or ideological goals. Major terrorist attacks in India. এবার এই মেজর টেররিস্ট অ্যাটাকস ইন ইন্ডিয়ার মধ্যে কি কি আছে: ক্রস বর্ডার টেররিজম ফ্রম পাকিস্তান, এক্সাম্পল পুলওয়ামা অ্যাটাক। আর আছে আমাদের কিছুদিন আগেই যেটা হলো সেটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট ক্রস বর্ডার অ্যাটাক, সেটা হচ্ছে আমাদের পেহেলগাঁওতে যে অ্যাটাকটা হলো। ঠিক আছে? বুঝলি? হুম। মুর্শিদাবাদের ঘটনাটা হচ্ছে মানে লোকাল লোকাল ডোমেস্টিক ভায়োলেন্স এর মধ্যে পড়ে। সেটা হচ্ছে লোকাল এরিয়া বা লোকাল ডিস্ট্রিক্ট বা স্টেট বেসিস। ঠিক আছে? লোকাল।
মুর্শিদাবাদের ঘটনাটা দেখ, তোরা তো এখন বাচ্চা, এগুলো না জানলেই না। ধর্ম নিয়ে কাদা ছেটাছেটি এইগুলো যারা করে তাদের জন্য। হ্যাঁ, মানে তুইও যদি কাশ্মীরে যেতিস, ভাব তো, তোর ধর মাথায় গুলিটা মারলো, তোর কেমন লাগতো বল? খবরের কাগজের খবরের কাগজের লোকরা তোকে গুলি খাওয়ার পর গিয়ে জিজ্ঞেস করে কি আনন্দ, আপনার তো গুলি লেগেছে, আপনার কেমন লাগছে? তো ওই জিনিসগুলো ডিপেন্ড করে। সব থেকে আগে আমরা মানুষ, মানুষের যদি মানুষের পাশে লোকজন না দাঁড়ায় তাহলে একটা কথা। এবার হচ্ছে আমাদের ক্রাইমের মধ্যে কি কি আছে? অ্যাক্টস অফ ভায়োলেন্স, ল অ্যান্ড হার্মিং দ্য ইন্ডিভিজুয়াল অর সোসাইটি। টাইপস অফ ক্রাইমস ইন ইন্ডিয়া, মানে ভায়োলেন্ট ক্রাইম, মার্ডার। এটা আমি, এটা তুই উচ্চারণ কর, আমি উচ্চারণ করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে সাইবার ক্রাইম, যেগুলো আমি করি, মানে হ্যাকিং, ফ্রড, অনলাইন স্ক্যাম। ঠিক আছে? না, আমি ফটফট করি না। আমি শুধু এইটাই করি। হ্যাঁ, ভালোর জন্য। এবার হচ্ছে হোয়াইট হোয়াইট কলার ক্রাইম, মানে কারাপশন, মানি লন্ডারিং। দেখ, মানি লন্ডারিং মানে হচ্ছে হাওয়ালা থেকে মানি লন্ডারিং করা। ঠিক আছে? এটা খুব পপুলার, যেরকম বাচ্চা চ্যাটার্জির কাছ থেকে অতগুলো টাকা পাওয়া গেল। তারপর হচ্ছে প্রজেক্ট অ্যাফেক্টেড পিপল। affected people এর মধ্যে হচ্ছে people displaced due to large scale project like the dams, highway, industry, effective loss of livelihood, homelessness, environment damage, government policies, rehabilitation এগুলো সব থাকে। social destructure, beggary, age population, হচ্ছে জুভেনাইল। ধর ব্যাং, আমি এটাকে ঘেন্না করি ব্যাং, সেটাকেই আনছে। তাও হিস্টোরিক্যালে পড়তে হবে। এখানে হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কমিটেড বাই দ্য মাইনার বিলো 18 ইয়ার্স। ঠিক আছে? মানে ব্রোকেন, এর মধ্যে পড়ছে হচ্ছে ব্রোকেন ফ্যামিলি, ছানা ছানা, এগুলোর মধ্যে পড়ছে। এবার হচ্ছে প্রবলেমস ইন ফ্যামিলি লাইফ। ফ্যামিলি লাইফের মধ্যে কি কি আছে? causes the economic streets, changing the social values, domestic violence, work life inhabitability, এগুলো আমাদের পড়ছে। কনক্লুশনটা একবার পর, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। হ্যাঁ ভাই, বল। 1 মিনিট দাঁড়া দিস। বল। হ্যাঁ হ্যাঁ, কাল রাতে ফোন করেছিলাম, বলছি সবুজ স্যার যেটা পাঠিয়েছে আমি তোকে পাঠালাম, ঠিক আছে? মানে আমাদের ওই বুক বাইন্ডিংটা করে 15 তারিখ জমা দিতে হবে কলেজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেই দুটো। এবার হচ্ছে আমার তো প্রজেক্ট কিছুই করা হয়নি, তাহলে প্রজেক্টটা নিয়ে শেষ করি, করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বলছি তুই কালকে কটার মধ্যে আসবি? ও হো হো হো। আচ্ছা। হুম, আচ্ছা, বুঝলাম। বুঝলাম। ঠিক আছে। ঠিক আছে ভাই, শরীর আগে দেখ, নাহলে ডাউন হয়ে গেলে ভাই পরীক্ষা ডাউন হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে ভাই, চ। এখন আমি পড়াচ্ছি, পড়িয়ে নিই, তাহলে তোকে কল করছি, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার দেখে আমায় হ্যাঁ। এবার মানে স্যারকে তুই পাঠাবি, বুঝলি তো? ওইটা নাহলে আমি বারবার পাঠালে আমায় খালি বলবে চেঞ্জ করতে থাকো, বুঝলি তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলো। আমি দেখছি, দাঁড়াও। এবার হচ্ছে এইটা কনফিউশন গেল। আর হচ্ছে আমাদের এবার হচ্ছে M5। দেখ, এবার হচ্ছে ইন্ট্রোডাকশন টু হিউম্যান বিহেভিয়ার, ঠিক আছে? মানে হিউম্যানের বিহেভিয়ার কি, এটা বেশি বেশি নেই, এটা ভালো করে বলে না। দেখ, শুনতে পাচ্ছিস তো আমার কথা? The overview of human behavior. Human behavior refers to the way individuals act, react, and interact in the different situations. It is influenced by the internal and external factors, including the emotion, thoughts, and environmental culture. Definition: human behavior is the range of action and mannerism exhibited by the individual in a response to sit- stimuli, ঠিক আছে? Examples: communication, decision making, social interactions, problem solving. আর হচ্ছে টাইপস অফ হিউম্যান বিহেভিয়ার। টাইপস অফ হিউম্যান বিহেভিয়ারের মধ্যে আমাদের পড়ছে হচ্ছে ইন্টারনাল বিহেভিয়ার, হচ্ছে ন্যাচারাল instinctive action, learned behavior acquired through experience, local social behavior influenced by the group of interaction, emotional behavior expressing the feeling. তারপর হচ্ছে importance of studying of human behavior. Understanding the human behavior is essential in various fields like philosophy, business, healthcare, and education. Personal growth helps the individual develop the self-awareness and emotional intelligence, work efficiency, enhance the teamwork, leadership, and decision making. Social harmony improve the relationship by fostering the empathize, the communication, problem solving helps in addressing the social issues like crime, discrimination, and mental health. Marketing and businesses understanding the consumer behavior leads to better product. Determine the human behavior. Human behavior is shaped by the combination of the biological, biological and physiological environmental factor. Biological determinants genetics inherits the influence personality, intelligence, and emotional responses, brain structure and function, the nervous system, hormones, and nutrition, regular emotions, physical health. আর হচ্ছে physical determinant মানে আমাদের হিউম্যান বিহেভিয়ারটা কিসের কিসের উপর ডিপেন্ড করছে, সেটাই সোশ্যাল এনভায়রনমেন্ট, ফিজিওলজিক্যাল ডিটারমিনেন্ট। ফিজিওলজিক্যাল ডিটারমিনেন্টের মধ্যে হচ্ছে পড়ছে আমাদের personality affects how the individual perceives and acts to simulation motivation drives behavior based on needs and goals. Emotion play a major role in decision making and interpersonal relationship, co- cognition, thinking, memory, and problem solving. তারপর হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট ডিটারমিনাইং, এখানে হচ্ছে ফ্যামিলি, আরবানাইজেশন, কালচারাল সোসাইটি, ইকোনমিক্যাল গ্রোথ পলিসি, এগুলো আমাদের পড়ছে। তারপর হচ্ছে conclusion: human behavior is complex and influenced by the multiple factors. Studying it helps to self-improvement, social development, professional growth. Understanding the behavior pattern and essential like philosophy, management, and healthcare and marketing. ঠিক আছে? তো এইটা ছিল আমাদের হিউম্যান বিহেভিয়ার। তো মোটামুটি আমাদের কমপ্লিট পুরোটা। ঠিক আছে। হ্যাঁ বল। এবার হচ্ছে আমি তাহলে তোকে এবার এক্সাম